আমাকে ফ্যামিলিতে জায়গা দাও বাবা, মা আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকম ভুল করব না। আমাকে নিয়ে যাও, আমি চাই যে আমি তোমাদের সাথে থাকতে চাই। কোথা থেকে আসছেন আপনি? জি, আমি নেত্রকোনা থেকে আসছি। অনার্স থার্ড ইয়ার পর্যন্ত আমি পড়াশোনা করছি। ওর সাথে রং নাম্বারে পরিচয় ছিল, তখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম। রিলেশন হওয়ার পরে বেশিরভাগ টাইমে ঢাকা থাকতাম আমার বোনের বাসায়। অনেকবার দেখা হয়েছে, এভাবে অনেক দিন ভালোভাবেই গেছে। যাওয়ার পরে 2022 সালে হঠাৎ করে আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিবে। কয় বছর সম্পর্ক আপনার তখন? 3 বছরের উপরে। তখন আমি ওই ছেলেকে ফোন দিলাম যে এরকম এরকম আমার তো বিয়ে ঠিক হচ্ছে, তুমি কি আমাকে বিয়ে করবা? বলছে কি যে এখন আমার পক্ষে বিয়ে করা পসিবল না। তারপরে আমি ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিই, আমার ফোনটা থেকে সিম নিয়ে নেয়, আমার মা সিমটা নিয়ে নেয়। তারপরে হচ্ছে যে এভাবে যাচ্ছে, যাওয়ার পরে বিয়ের শপিং করবে আগের দিন। তখন আমরা যাই জিনিস কেনার। যাওয়ার পরে আমার মাকে বলি, মা আমার সিমটা একটু দাও তো, আমি তোমার ফোনে ভরি। তারপরে হচ্ছে মা আমার সিমটা দেয়, দেওয়ার পরে আমি ভরি। সিমটা ভরার পরে ও কল দেয়। ও কল দিয়ে অনেক কান্নাকাটি করে, বলে যে তুমি কি আমাকে রেখে সুখে থাকতে পারবো কখনো? বলছে যে না, তুমি এখন চলে আসো। আমি বলছি আমার তো বিয়ে ঠিক, এর পরের দিন আমার বিয়ে, তাহলে আমি কিভাবে এখান থেকে চলে যাব? বলছে আমি কিছু জানি না, তুমি যদি না আসো তাহলে আমি মারা যাব। বলার পরে আমি ওই দিন রাতের প্রায় 2টা বাজে আমি বাসা থেকে বের হয়েছি। কোনো মানুষ ছিল না। মানে আপনি একা কিসের ভরসায় বের হলেন? মানে ও বলছে যে ও বাস স্ট্যান্ড থাকবে। যাওয়ার পরে ওইখানেও আমি ওকে পাই নাই। বলতেছে যে আমি আসতে পারি নাই, আমার অনেক সমস্যা। মানে এগুলো বলার পরে আমি বাসে উঠছি। বাসে ওঠার পরে মহাখালী এসে নামলাম। মানে আমি বুঝলাম না, আপনি তাকে পেলেন না তো আপনি বাসায় ব্যাক করবেন, আপনি ঢাকা চলে আসলেন? হ্যাঁ, ঢাকা চলে আসছি। কেন কেন কেন? কারণ ও বলতেছে যে আমি অনেক চেষ্টা করছি, আমি যাইতে পারি নাই, তুমি আসো, আমি মহাখালী আছি। তখন আমি মহাখালী আসছি। ওকে যখন আমি বলছি যে তুমি আমাকে এখন নিয়ে যাও ওইখান থেকে, তখন ও আমাকে নিয়ে আসে আমার একটা বান্ধবীর বাসায় রাখছে। ওইখানে ছিলাম, বেশ ভালোই দিন ছিলাম। থাকার পরেও আমাকে বলতেছে যে এভাবে তো আর আমি তোমাকে খরচ দিতে পারতেছি না, তাহলে তুমি এক কাজ করো, তুমি চট্টগ্রাম চলে যাও আমার বাবির কাছে, ওইখানে গিয়ে জব করো। তাহলে আমি বললাম যে আমার পড়াশোনা। বলে যে পড়াশোনা করে আর কি লাভ হবে, পড়াশোনাটা বন্ধ করে দাও। তাহলে ওর কথা মেনে আমি আমার পড়াশোনাটাও বন্ধ করে দেই। চট্টগ্রাম যাই, যাওয়ার পরে অনেক দিন ঘোরার পরে আমি একটা জব পাই। আমার খরচ আমি চালাচ্ছি, কিছু টাকা ওকেও দিতেছি, এভাবে বেশ ভালোই যাচ্ছে। আমি যখন ওকে বিয়ের কথা বলি যে এইভাবে আর আমি কতদিন একা একা থাকবো, আর যখন খুশি তখন আপনার সাথে মেলামেশা করছে, সুযোগ পাইলে যা, নাহলে যাইতে পারে না। মানে মাঝে মাঝে আপনার সাথে সময় কাটাতো। তারপরে যখন আমি বিয়ের কথা ওকে বলি, মানে আমি কান্নাকাটি করি, আমি আর পারতেছি না, থাকতে পারতেছি না, এইভাবে ফ্যামিলি ছাড়া কেউ কাউকে যোগাযোগ করে না। তখন ও আমাকে বলে কি একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ধৈর্য ধরার কথা বলে অফিসের কাজে খুলনায় গেছে। খুলনা যাওয়ার পরে সে আমাকে বলতেছে যে লামিয়া, আমি তো খুলনাতে আসছি, আমার ইমার্জেন্সি 5,000 টাকার দরকার, তুমি আমাকে 5,000 টাকা দাও। তখন আমি টাকা উঠে 6টা বাজে ওকে আমি পাঠাইছি টাকা। পাঠানোর পরে ফোন রিসিভ করে না, হঠাৎ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে। তখন আমি ভাবলাম যে ও হয়তো বাড়িতে গেছে, অনেকদিন পরে ফ্যামিলিকে টাইম দিতেছে, আমার সাথে কথা বলতে পারে না। এভাবে গেল কয়েকদিন। যাওয়ার পরে আমি অনেক অস্থির হয়ে গেছি। আমি যে চট্টগ্রামে যেখানে থাকতাম, ওই পাশের রুমের আন্টি আমাকে বলতেছে কি লামিয়া, তুমি এত চটপট চটপট করতেছো, ও বিয়ে করছে, তুমি বাড়িতে চলে যাও। আমি বলছি আন্টি আপনি কেমনে জানেন ও বিয়ে করছে? কয় না, তুমি যে কথা বলো ওই ছেলে যে ব্যবহার করে, মানে ওইটার জন্য আমি বুঝতে পারছি, ওইটার জন্যই তোমাকে বলছি। পরে আমি বলছি যে না আন্টি, ও তো বিয়ে করে নাই, ও হয়তো ওর ফ্যামিলির ঝামেলায় আছে, ওইটার জন্য আমার সাথে ও কথা বলতে পারে না। এর পরের দিন আমি ফজরের নামাজ পড়ে ফোনটা হাতে নিয়েছি। আমি দেখি কি ফোনটা মধ্যে যে সরি লামিয়া, আমার ভুল হয়ে গেছে, আমার ফ্যামিলি আমাকে জোর করে বিয়ে করাইছে। আমি ভাবছি কি যে ওইটা হয়তো মিথ্যা কথা বলতেছে, আমার সাথে মজা নিচ্ছে, মানে এরকম সিচুয়েশন আমি ভাবছি। কিন্তু আমি আর ওটা কখনোই বিশ্বাস করি নাই যে ও সিরিয়াস এরকম বিয়ে করছে। তারপরে ও কোনো কথা বলে না, ফোন রিসিভ করে না।
আমি এভাবে কান্না করতেছি, ফোনে ভিডিও করে পাঠাচ্ছে, তারপর অনেক কিছু পরে পাঠাচ্ছে, তারপরে ওর মানে কোনো খোঁজ নেই। আমি সেন্সলেস হয়ে যাই। পরে আন্টি ওকে বলছে, বলার পরে ও আমার সাথে কথা বলতেছে যে সরি, আমার ভুল হয়ে গেছে, আমার কিছু করার নাই, আমার মা আমাকে বিয়ে করায় নিছে, আমাকে মাফ করে দাও, এই বলে যে গেছে, আর কোনো যোগাযোগ নাই। তারপর আমি ওইখানে অনেক দিনই ছিলাম, 1 মাস 2 মাস আমি বিছনা থেকে উঠতে পারি না, খাইতে পারি না, মানে আমার জবটাও চলে যায়, অনেক অসুস্থ হয়ে যায়, কথা বলতে পারি না। হসপিটালে ছিলাম, হসপিটালে থাকার পরে ওই আপুটা কোনোভাবে আমাকে একটু সুস্থ করে আমার পুপির কাছে পাঠায়। ওইখানে কিছুদিন থাকি, থাকার পরে অনেক ঝামেলা হয় যে আমাকে কেন রাখে ওরা। কে ঝামেলা করে? মানে আমার ফুফাতো বোনরা আর কি। তারপরে হচ্ছে আমি বাসার কাজের সন্ধানে বেরোই। পড়ালেখা জানতেন, আপনি অনার্স 3rd ইয়ারে পড়তেন, আপনি আমার তো কোথাও টাকার জায়গা ছিল না, যে আমার কোথাও টাকার জায়গা ছিল, যে আমার হাতে টাকা ছিল যে আমি একটু চেষ্টা করব চাকরির জন্য, এরকম আমার সিচুয়েশন ছিল না। মানে আমার জন্য সহজ ছিল ওটা আর কি, যে বাসায় কাজ করাটা। মানে আপনি একজন ইংলিশে অনার্স পড়ুয়া মেয়ে, 3rd ইয়ার পর্যন্ত পড়ালেখা করেছেন, আপনি এখন কোনো উপায়ন্তর না দেখে বাসায় কাজের জন্য বের হলেন, যে কারো বাসায় বুয়া হিসাবে কাজ করবেন। জি, বুয়া হিসাবে বলতে আমি কোনো কাজই পারতাম না। তারপরে আমি এই কাজগুলো হঠাৎ করে দেখি একটা বৃদ্ধাশ্রমের নিয়োগ দিয়েছে, যে ওনার 2টা বাচ্চা দেখার জন্য, ওই বৃদ্ধাশ্রমের মালিকের বাচ্চা। তখন আমি ওনাদের সাথে যোগাযোগ করার পরে ওনারা আমাকে নিবে। 8,000 টাকার স্যালারি, কাজ হচ্ছে বাসার দুনিয়ার কাজ, মোচা থেকে শুরু করে নাস্তা বানানো সব কিছু। রাতে 3টা বাজে শুইতে হয়, কাজ নেওয়ার পর 3টা বাজে শুইতে হয়, উঠতে হয় 7টা বাজে, এরকম। দেখা যাচ্ছে কি একটা সময় আমি আর পারতেছি না ওই কাজ করতে। আমি বাড়িতে কখনো এসব কাজ করি নাই। বাড়িতে আমার মা আমার প্লেটে ভাতগুলো বেড়ে দিয়ে আমার পিছনে ঘুরছে, যে বলছে যে মা তুমি খাও, তাও আমি করি নাই। যখন আমি একবার অসুস্থ হয়ে যাই, আমি বলি যে আপু আমি তো আর পারতেছি না কাজ করতে, আপনারা অন্য একটা মেয়ে দেখেন কাজ করার জন্য। তারপরে এই বৃদ্ধাশ্রমের আপু আমাকে এত পরিমাণ মারছে যে আমার ফিটে ঝাড়ুতে ফিটেছে। আমি শুধু এই কথাটা বলার পরেই উনি ঝাড়ু আর ওনার হাত দিয়ে মানে যেভাবে ইচ্ছে আমাকে এভাবেই মারছে। মারার পরে ওনার 2টা বাচ্চা বলতেছে মা দিদিকে এভাবে মারে না, মা দিদিকে এভাবে মারো না। আর তখন ওনাদের কাছে আমি যে বেরোবার আমার কোনো টেকনিক ছিল না। আমার 2টা সার্টিফিকেট, মেন সার্টিফিকেট ওদের কাছে জমা ছিল, তা আমি তো আর আমার সার্টিফিকেট রেখে আমি কোথাও যাইতে পারবো না। আপনি সার্টিফিকেটগুলো বাসা থেকে বের হওয়ার সময় নিয়ে বের হইছিলেন? হ্যাঁ, নিয়ে বের হইছি। ওদের কাছে যখন আমি জবটা নিছিলাম ওদের থেকে, ওরা বলছে যে মেন সার্টিফিকেট দিয়ে নিতে হবে জবটা। ওরা মানব সেবা করে নাকি, ওরা মানুষকে দিন আর দিন অত্যাচার করে, আর ওরা নাকি মানব সেবা করে। তারপরে আর কি করব, এইভাবে আমার ফোনটাও নিয়ে নেয় আমার হাত থেকে। তারপরে ওরা বলছে যে একটা মেয়ে নিয়ে আসতেছি, মেয়ে নিয়ে আসার পরে তোমাকে বের করে দিব। তখন আর আমি ওনাদের সাথে বাড়াবাড়ি করি নাই। ওনারা আমাকে কইছে যতদিন পর্যন্ত মেয়ে না পাইবো এই পর্যন্তই তোমার থাকতে হবে। তারপর উনি একটা মেয়ে পাইছে, পাওয়ার পরে আমাকে বের করছে ওইখান থেকে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার ফ্যামিলি এটা বুঝে নাই। আমার ফ্যামিলি যে ফোন দেয় ওকেই বলে যে ওর জন্য আমরা পর্যন্ত মায়ের খাইছি, অনেক অপমানিত হয়েছে। হ্যাঁ, অনেক অপমানিত হয়েছে। বাবাকে বলছে কি জুতার মালা আছে না, জুতার মালা দিবে গলায়, কারণ মেয়ে ঠিক নাই তো কেন বিয়ে ঠিক করে। তা আপনি মানে কেন আপনার বাসায় ফিরে গেলেন না কেন? আপনি গেলে তো তারা ফিরিয়ে নিতে পারতো, চেষ্টা তো করতে পারতেন, কেন গেলেন? অনেক রিকোয়েস্ট করা হয়েছে। আপনি সরাসরি বাসায় গিয়ে কেন উঠলেন না? আমি অনেকবার গেছি বাসায়, কিন্তু আমি কখনোই আশ্রয় পাই নাই বাসায়। আমি গেছি, বাসায় যাওয়ার পরে মারামারি সৃষ্টি হয়, বলে যে আমাকে বাসা থেকে বের করে দিতে, মেরে ফেলবে আমাকে। তারপর আমার ফুফু সিদ্ধান্ত নেয় যে এইভাবে যদি তোকে ফেলে তাহলে কি করার, তুই এর চেয়ে দূরেই থাক। তারপরে এই যে দূরে বড় একটা ভুল যে আপনি আপনার ফ্যামিলির কথা না শুনে হয়তো একজন মানুষের পাল্লায় পড়ে আপনি আপনার নিজের জীবনের 12টা বাজিয়েছেন।
এটার জন্য আপনার তো দায় আছে, আপনি তো বুঝতে পারছেন। জি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আশা করি যে আমার এই ভিডিওটা আমার বাবা মাও দেখবে, দেখে আমার প্রতি অনুপ্রাণিত হবে আর আমাকে নিয়ে যাবে এই সিচুয়েশন থেকে, আমাকে ওদের কাছে রাখবে। এটাই আমি ওদের কাছে চাই, আর কোনো কিছুই চাই না ওদের কাছে। আমি আবারও শেষবারের মতো আমি আমার বাবা মার কাছে অনুরোধ করতেছি যে আমাকে ফ্যামিলিতে জায়গা দাও। বাবা মা, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকম ভুল করব না। আমাকে নিয়ে যাও, আমি চাই যে আমি তোমাদের সাথে থাকতে চাই, এটাই আমার চাওয়া। আমরা এই প্রোগ্রাম থেকে অনুরোধ করব যে লামিয়ার যারা বাবা মা, ওনারাও হয়তো ভিডিওটা দেখবেন। আপনাদের মেয়ে ভুল করেছে, আপনারা তাকে মাফ করে নিজের ঘরে জায়গা দেন। এই ভুল শুধরানোর সুযোগ আপনারা দিবেন কাইন্ডলি। আমাদের প্রোগ্রাম থেকে করজোড়ে মিনতি করছি লামিয়ার বাবা মাদেরকে। লামিয়ার বাবা মা যদি প্রোগ্রামটা শুনে থাকেন, আমরা করজোড়ে মিনতি করছি লামিয়াকে তার ভুল শুধরাবার একটা সুযোগ আপনারা দিবেন।